হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ ফান। তো আমাদের আজকের টপিক হচ্ছে নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশন। তো আগামী ডেটে আমরা কি পড়েছিলাম, ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশন কি কারণে হয়েছিল তার কারণগুলি পড়েছিলাম। তো আজকে এটারই আরেকটা কারণ, সর্বশেষ কারণ বলবো, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং বিশেষ ক্ষমতার অবলুপ্তি। তো আমি লিখছি মধ্যবিত্ত শ্রেণীর উত্থান বা ও বিশেষ ক্ষমতার অবলুপ্তি। এটা হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের ফলে বিশেষ ক্ষমতা মানে রাজা যে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে মনে করতেন, সেই ক্ষমতার অবলুপ্তি কে করেছিল? মধ্যবিত্ত শ্রেণী। তো এটা কিভাবে করেছিল সেটা আমি তোমাদের বলছি বিস্তারিতভাবে। যে কৃষকরা যখন এই কর বৃদ্ধি এবং তারা যখন বেশি করের বৃদ্ধির জন্য কর দিতে পারতো না, তারপর যখন খাদ্যের সংকট দেখা দিল, তখন তারা কি এই সরকারের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। কিন্তু তারা এই দুইটা জিনিসের উপরই গুরুত্ব দিয়েছিল। এই তৎকালীন সময়ে যে সমাজ ব্যবস্থা ছিল তার এবং অর্থনৈতিক ব্যবস্থা ছিল, সে বিষয়ে তারা কোনো গুরুত্ব দেয়নি। সে বিষয়ে গুরুত্ব দেয়নি এবং তাদের গুরুত্ব দেয়নি কারণ তাদের সুদক্ষ কোনো নেতৃত্ব ছিল না। সুদক্ষ নেতৃত্বের অভাব ছিল। এর দায়িত্ব কার কাছে দেওয়া হয়েছিল? মধ্যবিত্ত শ্রেণীর হাতে দেওয়া হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীরা ছিল শিক্ষিত, তারা সবকিছু জানতো, শিক্ষিত ছিল এবং তাদের কি ছিল? সমৃদ্ধ ছিল। তারা এর পাশাপাশি তারা বিভিন্ন বিচার এবং ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। এর ফলে অষ্টাদশ শতাব্দীতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এই যে বিশেষ ক্ষমতার অবলুপ্তির এক বিশেষ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কি হয়েছিল? মধ্যবিত্ত শ্রেণীরা শুধু যে সুদক্ষ নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা ছিল তা নয়, তারা এর পাশাপাশি তারা বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল, বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল এবং পশম ও রেশম উৎপাদন করতো তারা। এর ফলে কি হয়েছিল? তারা একটু পুঁজিপতি হয়ে উঠেছিল। পুঁজিপতি হয়ে ওঠার ফলে তাদের কি হলো? তারা পুঁজিপতি হয়ে ওঠার ফলে তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যুক্ত হলো। এর পাশাপাশি শুধু প্রশাসনিক অধিকার যে তাদের হাতে ছিল তা নয়, এর পাশাপাশি তারা ওকালতির সঙ্গেও যুক্ত ছিল। এর ফলে তারা ওকালতির সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। তারপর কি হলো? তারা যে শক্তিশালী হয়ে ওঠার ফলেও তারা আরেকটা কাজ কি করেছিল? তারা ভাবতো যে তারা তো শিক্ষিত ছিল, তার জন্য তারা ভাবতো তারা শুধুই যে শিক্ষিত তা নয়, তারা এর পাশাপাশি ভাবতো সমাজের অগ্রগতি নিয়েও তারা ভাবতো। তারা মনে করতো যে মানুষ জন্মসূত্রে কোনো অধিকারী নয়, কোনো ক্ষমতার অধিকারী নয়, কোনো যোগ্যতার অধিকারী নয়। মানুষ জন্মসূত্রে অধিকার নিয়ে জন্মায় না। মানুষের অধিকার তখনই হয়, তার সামাজিক মর্যাদা তখনই বৃদ্ধি পায় তার অর্জিত যোগ্যতার উপর, তারা মনে করতো। এর পাশাপাশি ফ্রান্সের দার্শনিকরা যেমন রুশো, মন্তেস্কু, তারা মনে করতো কি যে মানুষ বা সমাজের অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষের মধ্যে সাম্য, ন্যায়, স্বাধীনতা স্থাপন করা হবে। তাই এই স্বাধীনতা, সাম্য, ন্যায় স্থাপন করার ফলেই সমাজের অগ্রগতি সম্ভব, এটা তারা ভাবত। এছাড়াও রুশো তার স্পিরিট অফ দ্য লয়েস গ্রন্থে রুশো তার ট্রু ট্রিটিয়ার্স অফ গভর্নমেন্ট গ্রন্থে বলেছিল যে রুশো
গভর্নমেন্ট গ্রন্থে রুশো তার ট্রু ট্রিটিয়ার্স অফ গভর্নমেন্ট গ্রন্থে রাজার যে সর্বময় ক্ষমতা এবং দৈব শক্তি বলে ব্যাখ্যা করত রাজা নিজেকে, সেটা ভ্রান্ত ও ভুল বলে তিনি ব্যাখ্যা করেছেন। রুশো তার ট্রু ট্রিটিয়ার্স অফ গভর্নমেন্ট গ্রন্থে রাজার সর্বময় ক্ষমতা ও দৈব সত্যকে ভ্রান্ত বলে রুশো তার ট্রু ট্রিটিয়ার্স অফ গভর্নমেন্ট গ্রন্থে রাজার সর্বময় ক্ষমতা ও দৈব সত্যকে ভ্রান্ত বলে মনে করেছেন। কারণ রাজাই যে সর্বময় ক্ষমতার অধিকারী হবে, রাজাই যে দেশ চালিত করবে, সেটা ভুল, সেটা তিনি মনে করতেন। তিনি ভাবতেন যে জনগণের প্রতিনিধিত্বের দ্বারাই সরকার গঠন করা দরকার, তাহলে সমাজের অগ্রগতি সম্ভব। আর সেটা কি ছিল, যেমন আমাদের আধুনিক যুগে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেটাই ওই তৎকালীন যুগেও রুশো সেটা ভাবত যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। এবং যে আরেকজন দার্শনিক ছিল মন্তেস্কো তার দ্য স্পিরিট অফ দ্য লয়েস গ্রন্থে বলেছে যে স্বাতন্ত্র প্রতিষ্ঠা করা, স্বতন্ত্র আইন প্রতিষ্ঠা করা। স্বতন্ত্র আইন মানে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের হাতে ক্ষমতা ন্যস্ত করা, সব বিভাগের মধ্যে আলাদা আলাদা ক্ষমতা ন্যস্ত করা। যেমন কি, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তোমরা পরে থাকবে 11-12-এ। এইটাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো এইটাই যে মন্তেস্কো বলেছেন যে একজনের হাতে ক্ষমতা নেবে না। আইন বিভাগের কাজ করবে, বিচার বিভাগের কাজ করবে, শাসন বিভাগের কাজ করবে। এটাই ছিল মন্তেস্কোর ধারণা। এবং যে আমেরিকাতে যে 13টি উপনিবেশ শুনেছ, এই 13টি উপনিবেশের মধ্যে যখন স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, তখন এই সরকার গঠন করা হয়েছিল, কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর কি হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সরকার প্রতিষ্ঠা করার ফলে ওই আমেরিকার ঘোষণাপত্র, মানে স্বাধীনতা ঘোষণাপত্র এবং আমেরিকার সংবিধান কি ফ্রান্সের দার্শনিকদের অনুপ্রাণিত করেছিল, যে ওইখানে সংবিধানটা এত সুন্দর, তারা অনুপ্রাণিত হয়ে ফ্রান্সের সংবিধানটাকেও পাল্টানোর চেষ্টা করলো। এর পদক্ষেপ স্বরূপ তারা কি করলো, তারা বিভিন্ন গ্রন্থ এবং কফি হাউস সব কিছুতে তারা এটা প্রচার করতে আরম্ভ করলো এবং বিভিন্ন গ্রন্থের মাধ্যমে লিখে তারা মতবাদ প্রচার করতে আরম্ভ করলো। এছাড়াও তারা শুধু এই গ্রন্থের মাধ্যমে আর কফি হাউসের প্রচারের মাধ্যমে থেমেছিল না। যারা পড়াশোনা জানে না তারা কি করে জানবে এই মেসেজটা, তখন তারা কি করলো, ওই সাধারণ মানুষকে জানালো কিভাবে, তাদের সামনে জোরে জোরে বার্তাটা বলে জানালো কি, যে রাজা ষোড়শী নাকি তাদের উপর কর চাপানোর চেষ্টা করছে, কর বৃদ্ধির চেষ্টা করছে। তারা তো আগেই কর বৃদ্ধির উপরে এত ক্ষুব্ধ, আবার রাজা চাপানোর চেষ্টা করছে। এই কথা শুনে তারা কি ক্ষোভে ফেটে উঠলো। এর ফলস্বরূপ কি হলো, এই যে ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশনের সূচনা হলো। এটাই ছিল ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশনের আরেকটা কারণ, যে কিভাবে মধ্যবিত্ত শ্রেণী বিশেষ ক্ষমতার উপলব্ধি করলো। পরবর্তী দিনে আমাদের টপিক থাকবে বিপ্লবের সূচনা থাকবে আমাদের পরবর্তী দিনের টপিক। তো আজকে এখানেই শেষ করছি। আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সবাইকে শেয়ার করে দেবে যাতে ওদেরও হেল্প হয়। এই জন্যই
আজকে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করছি। তো ভালো থাকবে।